হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো বিভিন্ন ন্যাশনাল মিডিয়াতে যে নিউজটা এখন প্রচুর পরিমাণে চলছে সেটা তোমরা জানো। জিও পলিটিক্যাল সিনারিওতে এই মুহূর্তে দাঁড়িয়ে ইউএস, ফ্রান্স, চায়না, ইন্ডিয়া এরা কতটা ইম্পর্ট্যান্ট একে অপরের সঙ্গে রোল প্লে করছে সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। রিসেন্টলি রাশিয়া এবং ইউক্রেনের ওয়ারের পরে সিচুয়েশন অনেক কিছু বদলায়। তো যে নিউজটা বেসিক্যালি সমস্ত মিডিয়াতে কভার হচ্ছে সেটা হচ্ছে যে ফ্রান্স হোপফুলি হতে পারে রাশিয়াকে বিট করতে পারে আর্মস এক্সপোর্টের দিক দিয়ে। অর্থাৎ তোমরা জানো এই মুহূর্তে রাশিয়া হচ্ছে সব থেকে বড় এক্সপোর্টার, তারপরে আছে ইউএস। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে ফ্রান্স হোপফুলি হতে পারে রাশিয়াকে বিট করতে পারে আর্মস এক্সপোর্টিংয়ের দিক দিয়ে। কি এই নিউজ? আর্মস এক্সপোর্ট ইন্ডিয়া কতখানি করে, ফ্রান্স কাকে আর্ম এক্সপোর্ট করে, রাশিয়ার কি সিচুয়েশন রয়েছে, কেন বা রাশিয়াতে আর্মস এক্সপোর্ট কন্টিনিউয়াসলি ডিক্লাইন হচ্ছে, হোয়াট ইজ দ্য স্টেটাস অফ ইউএস, ইউএসের আর্মস এক্সপোর্ট কি রয়েছে, ইম্পোর্ট ইন্ডিয়া যা করছে যেসব কান্ট্রি থেকে তাদের লিস্ট কি আছে, এবং ইম্পোর্ট সঙ্গে সঙ্গে এক্সপোর্টও ইন্ডিয়া এই মুহূর্তে করছে, কোন কোন প্রোডাক্টের এক্সপোর্ট করছে ইন্ডিয়া এবং কোন কোন কান্ট্রিকে করছে, সেই সমস্ত ডিটেলস এই ভিডিওটাতে পেয়ে যাবে। অনেক ইনফরমেটিভ ভিডিও হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে। এই সমস্ত ইম্পর্টেন্ট আপডেটস পাওয়ার জন্য মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যখনই ভিডিওটা আসবে মাস্ট ক্লিক করে কিন্তু দেখে নেবে, অনেক কিছু কিন্তু জানতে পারবে। না, প্রথমে আসি কি ব্যাপারটা আছে। দেখো, দ্য গার্ডিয়ানের নিউজ তোমরা দেখতে পাচ্ছ এখানে। অবভিয়াসলি এখানে দ্য গার্ডিয়ান তোমরা জানো এটা একটা ইউকের মিডিয়া হাউস। তো এরা রিসেন্টলি এটা দাবি করেছে যে ফ্রান্স বেসিক্যালি রাশিয়াকে চ্যালেঞ্জ করছে আর্মস এক্সপোর্টের দিক দিয়ে। শুধুমাত্র এটা নয়, ফ্রান্স 24 এটা ফ্রান্সেরই অর্গানাইজেশনের নিউজ। তোমরা জানো তারা রিসেন্টলি রিলিজ করেছে যে রিসেন্ট যে রিপোর্ট বেরিয়েছে, সিপ্রির যেটা রিপোর্ট বেরিয়েছে, সেখানে রাশিয়া বেসিক্যালি কিন্তু সেকেন্ড লার্জেস্ট আর্মস এক্সপোর্টার হয়ে যাবে। ফ্রান্স হোপফুলি রাশিয়াকে বিট করবে। না, কি ব্যাপারটা রয়েছে একটু ডিটেলসে দেখি। দেখো, ফ্রান্স বেসিক্যালি চ্যালেঞ্জ করছে রাশিয়ার পজিশনকে চ্যালেঞ্জ করছে। তোমরা জানো রাশিয়া লাস্ট 10 বছর ধরে আমরা যদি দেখি সব থেকে বড় আর্মস ডিলার ছিল। ঠিক আছে, শুধুমাত্র মিডিল ইস্ট নয়, তার সঙ্গে সঙ্গে যত বড় বড় কান্ট্রি তোমরা দেখতে পাও, ইন্ডিয়াকে দেখতে পাচ্ছ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, চায়না, মিডিল ইস্টের যত কান্ট্রি, সিরিয়া, আরব, এই সমস্ত কান্ট্রিকে কিন্তু আর্মস এক্সপোর্ট করে কিন্তু রাশিয়া। ঠিক আছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে হোপফুলি ফ্রান্স কিন্তু রাশিয়াকে বিট করবে না। এর পেছনে কে আছে? এর পেছনে আছে ইউএস। যেটা বলা হচ্ছে যে ইউএস হোপফুলি ফ্রান্সকে সেই সাপোর্টটুকু দিচ্ছে রাশিয়াকে বিট করার জন্য। নাও এখানে একটা কথা বলি, কেন ইউএস? তোমরা জানো যে রিসেন্টলি রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু তোমরা জানো যে ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো রয়েছে, যারা ন্যাটোর পার্ট, তাদের মধ্যে একটা কলিশন কিন্তু তৈরি হয়েছে। আর সেই কলিশনের কিন্তু মূল কেন্দ্রবিন্দু ছিল কিন্তু ইউএস। ঠিক আছে, এখন ইউএস চায় না কোনোভাবে রাশিয়া অনেক বেশি আর্মস এক্সপোর্ট করুক, কারণ তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা আরও অনেক বেশি কিন্তু অনেক বেশি এগোবে। তো বা পরবর্তীকালে ন্যাটো অনেক বেশি কিন্তু ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আসতে পারে। তাই জন্য ইউএস চায় যে রাশিয়ার গ্লোবাল এক্সপোর্টটাকে কোনোভাবে ডিক্লাইন করতে। ঠিক আছে, সো তাই জন্য যেটা করছে এখন সেটা হচ্ছে ফ্রান্সকে তুলে নিয়ে আসে গ্লোবাল মার্কেটে, যাতে খুব ভালোভাবে কিন্তু ফ্রান্স রাশিয়ার যে পজিশনটাকে সেটাকে হোল্ড করতে পারে এবং ফ্রান্স যাতে একটা ভালো আর্মস এক্সপোর্টার হিসেবে উঠে আসে। যদি ফ্রান্স উঠে আসে তাহলে আমরা বলতে পারি ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো রয়েছে বা ন্যাটো কান্ট্রি যারা রয়েছে, তারা কিন্তু ফ্রান্সের ওপরে কিন্তু কমপ্লিটলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। যার কারণে পরবর্তীকালে হতে পারে যে যুদ্ধের সময় হোক বা পরবর্তীকালে আমাদেরকে রাশিয়ার ওপরে ডিপেন্ডেন্ট হতে হবে না। দেখো, শুধুমাত্র ইউএস এর এটা প্ল্যানিং নয়, এছাড়া আর কি কি রয়েছে। দেখো, এটা যেটা বলছে যে এই ইনক্রিজটা শুধুমাত্র যে মিডিল ইস্ট বা ইউরোপিয়ান কান্ট্রিতে আসে তা কিন্তু নয়, তার সঙ্গে এশিয়া, ওশিয়ানিয়া, মিডিল ইস্ট, লাস্ট 5 ইয়ার্সে তুমি যদি দেখো ফ্রান্স কিন্তু কন্টিনিউয়াস টক্কর দিয়ে চলেছে রাশিয়ার সঙ্গে। ঠিক আছে, গ্লোবাল ডিফেন্স অর্ডার বলছে যে রাশিয়া আর ফ্রান্সের মধ্যে যদি ফ্রান্সের শেয়ার দেখা হয়, তাহলে ফ্রান্স প্রায় এক্সপোর্ট করছে 11%, অর্থাৎ টোটাল এক্সপোর্টের 11% কিন্তু ফ্রান্সই শুধুমাত্র এক্সপোর্ট করে। যা 2013-17 যদি রেশিও দেখো 4 বছরে 7.1% ছিল। ঠিক আছে, সেটা বেড়ে গিয়ে হয়ে গেছে 11%। তার মানে বুঝতে পারছো প্রায় 44% এক্সপোর্ট কিন্তু ইনক্রিজ করেছে। আর এদের মধ্যে সব থেকে বড় ক্লায়েন্ট কারা এসছে যাদেরকে ফ্রান্স আর্মসটাকে বেসিক্যালি এক্সপোর্ট করেছে? তার মধ্যে দেখো ইন্ডিয়াকে তুমি সর্বপ্রথম দেখতে পাবে। ইন্ডিয়া, কাতার, ইজিপ্ট, এই সমস্ত মিডিল ইস্টের কান্ট্রি কিন্তু এই মুহূর্তে ফ্রান্সের ওপর ডিপেন্ডেন্ট হচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম এবার যদি আমি রাশিয়ার সিনারিওটাকে দেখি, তাহলে তুমি দেখতে পাবে ওয়ার্ল্ডের আর্মস এক্সপোর্টের দিক দিয়ে কন্টিনিউয়াসলি ডিক্লাইন করে চলেছে রাশিয়ার শেয়ার। প্রায় 31% ডিক্লাইন করেছে লাস্ট
যদি আমরা দেখি 5 বছরের যদি হিসেব দেখি, প্রায় 31% আর্মস এক্সপোর্ট কিন্তু ডিক্লাইন করেছে। ঠিক আছে, তো এর ফলে কি হচ্ছে, অবভিয়াসলি ইউক্রেনের যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ, সেটা রাশিয়ার কিন্তু অনেকটাই কিন্তু গ্লোবাল মার্কেটে কিন্তু ইমেজটাকে কিন্তু লস করেছে। এক্সাম্পল দেখো, দেখো রাশিয়ান এক্সপোর্ট কন্টিনিউয়াসলি লাস্ট 3 ইয়ার্সে যদি দেখো, বেসিক্যালি চায়না এবং ইজিপ্টকে সব থেকে বেশি বিক্রি করেছে, মানে এদের সব থেকে বড় মার্কেট হচ্ছে চায়না আর ইজিপ্ট। রাশিয়া বেসিক্যালি কিন্তু বেশিরভাগ এক্সপোর্ট করে কিন্তু চায়না ইজিপ্টকে, তার সঙ্গে কিন্তু ইন্ডিয়াও ছিল, কিন্তু ইন্ডিয়া আস্তে 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 কিন্তু তার যে এক্সপোর্ট রেশিও এটা কিন্তু কমিয়েছে। যদিও আমাদের রাশিয়া কিন্তু অ্যালাই পার্টনার হিসেবে অনেক দিন ছিল, কিন্তু তার সত্ত্বেও আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের কিন্তু রাশিয়ার প্রতি যে এক্সপোর্ট যে শেয়ারটা সেটা কিন্তু অনেকটাই কমেছে। এটা কে বলছে? এটা বলছে কিন্তু সিপ্রি, একটা স্টকহোম বেসড ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন, তারা কিন্তু এই রিপোর্টটা কিন্তু দিয়েছে। ঠিক আছে, এবং যেটা বলতে চাইছে যে ইন্ডিয়ার শেয়ার কমার পেছনে সব থেকে বড় রিজন হচ্ছে রাশিয়ার কনফ্লিক্ট। রাশিয়া তোমরা জানো ভেরিয়াস কনফ্লিক্টে কানেক্টেড হয়ে যায়, কখনো ইউক্রেনের সঙ্গে কনফ্লিক্টে কানেক্ট হয়ে যায়, কখনো আফগানিস্তানে যখন ইস্যু হলো তখনও রাশিয়াকে দেখতে পেয়েছিলাম আর্ম সাপ্লাই করতে, সিরিয়াতে যখন আইএস ইস্যু হয়েছিল তখনও আর্ম সাপ্লাই করতেই আমরা রাশিয়াকে দেখতে পেয়েছি। তো এর ফলে কি হচ্ছে, যখনই কনফ্লিক্ট হয়, যখনই রাশিয়া কানেক্টেড হয়ে যায়, তখন অন্যান্য গ্লোবাল সিনারিওতে তুমি ভেবে দেখো, ইন্ডিয়া যদি রাশিয়ার সঙ্গে সেই সময় ডিল করে, আর্মস ডিল করে হোক বা কোনো কিছু ডিল করে হোক, তো গ্লোবাল সিনারিওতে ইন্ডিয়ার একটা ইমেজ কিন্তু নষ্ট হয়। কারণ কি, আমরা সেই কান্ট্রির সঙ্গে ডিল করছি যে কান্ট্রি অলরেডি কিন্তু বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশন, বিভিন্ন যেগুলো টেরর কান্ট্রি, সেই সমস্ত কান্ট্রিকে কিন্তু আর্ম সাপ্লাই করছে। তো ইন্ডিয়ার ইমেজটাকে রক্ষা করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই জন্য ইন্ডিয়া আস্তে আস্তে, প্লাস হচ্ছে আর্মসের প্রাইসও কন্টিনিউয়াস বাড়তে থাকবে। তো তাই জন্য ইন্ডিয়াকে তুমি দেখতে পাবে আস্তে 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 ইউরোপের ওপরে কিন্তু ডিপেন্ডেন্ট হতে স্টার্ট করেছে। নাও এবার তো দেখি রাশিয়ার এই মুহূর্তে যদি সিনারিও দেখো, এ কিন্তু ওয়ার্ল্ডের সেকেন্ড বিগেস্ট আর্মস এক্সপোর্টার। কারণ জেনে রাখো, সব থেকে বেশি এক্সপোর্ট করতো কিন্তু আগে ইউএস, ঠিক আছে, তারপরে আসতো রাশিয়া, আর তারপরে আসতো কিন্তু ফ্রান্স। এখন কি হয়েছে, ফ্রান্স সব থেকে আগে চলে এসছে। ইউএস তার সমস্ত এক্সপোর্টিং যে প্রোডাক্ট সেটা ফ্রান্সকে দিচ্ছে, দেন ফ্রান্স সেটাকে সেল করছে, দেন ফ্রান্স কিন্তু এখন প্রথমে চলে এসছে, আর রাশিয়া হচ্ছে সেকেন্ড পজিশনে চলে এসছে, আর ইউএস চলে গেছে থার্ড পজিশনে। এখন দেখো রাশিয়া সব থেকে বেশি সেলটা করে কি, মানে রাশিয়ার কোন প্রোডাক্টটা সব থেকে বেশি সেল হয়, যার জন্য এ বারবারই কিন্তু আর্মস এক্সপোর্টে সব থেকে আগে চলে আসে। বেসিক্যালি রাশিয়া কিন্তু হেলিকপ্টার খুব ভালো বানায়। ঠিক আছে, হেলিকপ্টার এবং এয়ারক্রাফট, যত বড় বড় এয়ারক্রাফট দেখতে পাও সেগুলো কিন্তু সবই কিন্তু রাশিয়ার তৈরি করা। তো রাশিয়ার ডিফেন্স ইন্ডাস্ট্রি যদি দেখো, তাহলে এই দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, হেলিকপ্টার এবং এয়ারক্রাফটের দিক দিয়ে কিন্তু যে কোনো অ্যাডভার্স কন্ডিশনে, ওয়েদারে কিন্তু রাশিয়ান হেলিকপ্টার কিন্তু খুবই স্ট্রংলি কিন্তু কাজ করে। তো এই দুটো জিনিসকে কিন্তু খুব ভালোভাবে এক্সপোর্ট করে। এখানে একটা ডেটা দেখো, 2017 থেকে 2021 একটা ডেটা আমি দিয়েছি, যেখানে তুমি দেখতে পাচ্ছ রাশিয়ান আর্মস এক্সপোর্ট সব থেকে বেশি করেছে কিন্তু ইন্ডিয়াকে, 27.9%, 21% করেছে চায়নাকে। ঠিক আছে, এরপরে দেখো ইজিপ্টকে করেছে প্রায় 12.6%। ঠিক আছে, এরপরে তুমি লিস্টগুলো দেখতে পাবে। তাহলে এইগুলোকে কিন্তু রাশিয়া কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু আর্মস এক্সপোর্ট করে চলেছে। নাও আমি যে বললাম যে বিভিন্ন ধরনের এয়ারক্রাফট থেকে শুরু করে, হেলিকপ্টার থেকে শুরু করে, রাশিয়া কিন্তু খুব ভালো স্ট্রংলি কিন্তু বিল্ড করে। ঠিক আছে, এবং ওয়ার্ল্ডের যদি সিনারিও দেখি, সব থেকে বেশি আর্মস এক্সপোর্ট করছে কে, তুমি দেখো এইখানে সিনারিও দেখতে পাবে 2017 থেকে 2021 ডেটা দেখো, এখানে তুমি ইউএসকে সব থেকে আগে দেখতে পাবে। বাট প্রেজেন্টলি এটা বদলে গেছে, এটা বদলে ফ্রান্স চলে এসেছে 1 নম্বরে, রাশিয়া চলে গেছে 2 নম্বরে, আর ইউএস চলে গেছে 3 নম্বরে। বোঝা গেছে কনসেপ্টটা ক্লিয়ার? নাও এই যে রাশিয়ার যে এক্সপোর্ট সেটা কন্টিনিউয়াসলি ডিক্লাইন করছে, কারণ কি, যেটা বলছে রিসার্চ বলছে, সেটা বলছে যে বেসিক্যালি ওয়ার সিচুয়েশন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে ওয়ার সিচুয়েশন, সেটাই কিন্তু মেন রিজন। কারণ কি, অবভিয়াসলি এই ওয়ার শুধুমাত্র ইউক্রেনের সঙ্গে নয়, অন্যান্য কান্ট্রির সঙ্গে যে ওয়ার হচ্ছে, রাশিয়া যে কন্টিনিউয়াসলি এই কনফ্লিক্টে কানেক্টেড হচ্ছে, এতে বেসিক্যালি কিন্তু ভোলাটাইল মার্কেট কিন্তু ক্রিয়েট হয়। কারণ ভাবো, রাশিয়া যুদ্ধের সঙ্গে কানেক্টেড আছে, কোনো একটা কান্ট্রির সঙ্গে যুদ্ধ করছে, সেই সময় ইন্ডিয়া কোনোভাবে ওই কান্ট্রি থেকে আর্মস ডিল করতে পারবে না বা আর্মসের এক্সপোর্ট করতে পারবে না, অবভিয়াসলি সেটা প্রবলেমেটিক। তাই জন্য ইন্ডিয়া কিন্তু এখন চাইছে যে তাদের যে এক্সপোর্ট করার যে জায়গাটা, সেটা যাতে ডাইভার্সিফাইং হয়, কিছুটা ফ্রান্স থেকে নিল, কিছুটা রাশিয়া থেকে নিল, কিছুটা ইউএস থেকে নিল। তার ফলে কি হবে, আমাদের একটা পজিশন ব্যালেন্স অল টাইম কিন্তু থাকবে। কারণ কি, যদি রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলে তাহলে আমরা ইউএস আর ফ্রান্স থেকে কিনে নিলাম, যদি ফ্রান্সের সঙ্গে কোনো ঝামেলা চলে তাহলে আমরা ইউএস আর রাশিয়া থেকে কিনে নিলাম। তো আমাদের পজিশন যাতে ব্যালেন্স থাকে, এই জন্যই কিন্তু ইন্ডিয়া এই মুহূর্তে কিন্তু ডাইভার্সিফাইং যে আর্ম সাপ্লাই সেটা কিন্তু তৈরি করছে। ঠিক আছে, এবং তোমরা জানো ফ্রান্সের সঙ্গে আমরা সব থেকে বড় ডিল করেছি, সেটা হচ্ছে রাফাইল ডিল।
তোমরা জানো ড্যাসল্ট এভিয়েশন যে বেসিক্যালি রয়েছে তার আন্ডারে অনেকগুলো জিনিস আমরা ফ্রান্স থেকে কিন্তু বাই করেছি। যেরকম আমরা যদি দেখি রাফায়েলকে আমরা বেসিক্যালি রাফায়েল ফাইটার জেট যেটা সেটা আমরা ফ্রান্স থেকে কিনেছি, এবং ইউনাইটেড স্টেটসের তৈরি করা লকহিড মার্টিন F-35 যেটা সেটাও কিন্তু আমরা রিসেন্টলি ইউএস থেকে এক্সপোর্ট করার চিন্তাভাবনা, ইম্পোর্ট করার চিন্তাভাবনা করছি। তো অবভিয়াসলি আমাদের দিক দিয়ে যদি দেখো ফ্রান্স এখন আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। মহেন্দ্র মোদী রিসেন্টলি তোমরা জানো যে ফ্রান্সের ভিজিটেও ছিলেন, ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বাস্তিল ডেটে প্যারেড করেছেন। তো অবভিয়াসলি বুঝতেই পারছো আমাদের স্ট্রং রিলেশনশিপ কিন্তু ডেভেলপ হচ্ছে। প্রায় 500-র কাছাকাছি, মানে নিয়ারলি একটা ডেটা বলছে যে রাফায়েল ডেলিভারি গ্লোবালি যদি দেখা হয় 500-র বেশি ডেলিভারি এখনো পর্যন্ত হয়ে গেছে। তার মানে মানে ভেবে দেখো যে 500খানা রাফায়েল অলরেডি কিন্তু বিভিন্ন কান্ট্রিকে কিন্তু সাপ্লাই করা হয়ে গেছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো রাফায়েল তাই জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র গ্লোবাল সিনারিতে নয়, ফ্রান্সের কাছেও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, রাশিয়ার যদি সব থেকে বেশি দেখো, সব থেকে রাশিয়ার যেটা আর্মস বায়ার যদি দেখো সেক্ষেত্রেও কিন্তু তুমি ইন্ডিয়াকে দেখতে পাবে। ইন্ডিয়া 45% রাশিয়ার আর্মস কিন্তু ইম্পোর্ট করছে, মায়ানমার করছে 42%। মানে এশিয়ান কান্ট্রিগুলোর দিক দিয়ে যদি দেখি এই দুটো কান্ট্রিকে তুমি দেখতে পাবে। ইজিপ্টকে দেখো 34%। নাও এখানে খেয়াল করো মায়ানমার অলসো কিন্তু ইম্পোর্ট করছে, রাশিয়ান ইম্পোর্ট কিন্তু মায়ানমারও করছে, তোমরা বুঝতে পারছো? আচ্ছা, রাশিয়ার শেয়ার দেখো টোটাল আমরা যদি দেখি রাশিয়ার যত ইম্পোর্টেড প্রোডাক্ট আছে, সেগুলো কোন কোন কান্ট্রিকে শেয়ার বেসিক্যালি এটা সেল করছে। দেখো এখানে তুমি ইউরোপীয় কান্ট্রি বেলারুসকে দেখতে পাবে। ঠিক আছে, আমি তোমাকে কান্ট্রিগুলো দেখিয়ে দিচ্ছি। ইন্ডিয়াকে দেখতে পাবে, দেখো আলজেরিয়াকে দেখতে পাবে, চায়নাকে দেখতে পাবে, কাজাকিস্তানকে দেখতে পাবে, ইজিপ্টকে দেখতে পাবে, টার্কি, সার্বিয়া, মোরলেস ইচ অ্যান্ড এভরি কান্ট্রি রাশিয়া থেকে কিন্তু বাই করে। কিন্তু সবাই চাইছে এখন নতুন কোনো অপশান আসুক, অর্থাৎ কারণ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, অপশান ইম্পর্টেন্ট। তো এই মুহূর্তে তাই জন্য ফ্রান্স হচ্ছে সেকেন্ড অপশান হিসেবে আমরা দেখছি। হয়েছে, রিসেন্টলি ডিফেন্স মিনিস্ট্রি একটা রিপোর্ট রিলিজ করেছিল, সেখানে বলছে যে ভাই 2022-23 ফিনান্সিয়াল ইয়ারে যদি দেখি আমরা প্রায় সব থেকে বেশি ডিফেন্স ইম্পোর্ট করেছি, মানে সরি এক্সপোর্ট করেছি। 13,399 কোটি টাকায় এক্সপোর্ট করেছে। মানে তুমি বুঝতে পারছো আমরা তো ইম্পোর্ট করছিলাম, তার সঙ্গে আমরা এক্সপোর্টও স্টার্ট করে দিয়েছি। তার মানে আমাদের কাছে এখন রাশিয়া ফ্রান্স ইম্পর্টেন্ট, কারণ ওখান থেকে আমরা ডিফেন্স প্রোডাক্টগুলো নিয়ে আসি, আমাদের ইন্ডিজিনিয়াস ইকুইপমেন্ট ডেভেলপ করি, যেরকম ব্রাহ্মস মিসাইল আমরা ডেভেলপ করেছি, দেন সেটাকে আবার বিভিন্ন কান্ট্রিতে সেল করেছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ডিফেন্স এক্সপোর্ট আমরা করতে পেরেছি প্রায় 14,000, প্রায় 13,400 কোটি টাকা ধরে চলো, প্রায় 13,400 কোটি টাকা ডিফেন্স এক্সপোর্ট করতে। কতগুলো কান্ট্রিকে আমরা এক্সপোর্ট করেছি? 80টার বেশি কান্ট্রিকে আমরা এক্সপোর্ট করেছি। কোন কোন কান্ট্রি তুমি দেখো, ইটালি, শ্রীলঙ্কা, রাশিয়া, মালদ্বীপস, মরিশাস, নেপাল, ফ্রান্স, এই সমস্ত কান্ট্রিকে কিন্তু আমরা হচ্ছে এই যে সমস্ত প্রোডাক্ট সেগুলোকে কিন্তু এক্সপোর্ট করেছি। সব থেকে বেশি কি এক্সপোর্ট করেছি আমরা এই সমস্ত কান্ট্রিতে? দেখো 70% যে আমাদের যে এক্সপোর্ট হচ্ছে, ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টগুলো এক্সপোর্ট হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু প্রাইভেট সেক্টর দ্বারাই কিন্তু তৈরি হচ্ছে। যেরকম কোনো প্রোডাক্টের কোনো ধরো রাফায়েলের কোনো একটা প্রোডাক্টকে ইন্ডিয়াতে প্রাইভেট সেক্টর কিন্তু বিল্ড করছে। ঠিক আছে, সেরকমই জিনিস। তো দেখো আমরা বেশিরভাগ যে এক্সপোর্ট করছি তার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ব্রাহ্মস, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ফাইটার জেট, আর একটা হচ্ছে হেলিকপ্টার। এই তিনটে জিনিসকে আমরা এই মুহূর্তে এক্সপোর্ট করছি। তোমরা জানো ব্রাহ্মসকে রিসেন্টলি ফিলিপিন্সে এক্সপোর্ট করা হয়েছে। ঠিক আছে, তো এছাড়া আমরা ফাইটার জেটকেও এই মুহূর্তে এক্সপোর্ট করছি, হেলিকপ্টারকেও এক্সপোর্ট করছি। অবভিয়াসলি ইন্ডিয়ার যে প্রোডাক্ট তার কিন্তু প্রাইস রেশিও অনেকটা কম হবে, প্লাস ইন্ডিয়ার একটা স্ট্রং ইমেজ কিন্তু গ্লোবাল মার্কেটে রয়েছে। তো অবভিয়াসলি তাই জন্য সমস্ত কান্ট্রি চাইবে ইন্ডিয়ার সঙ্গে ডিল করি, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার এতটা নেই। তো তাই জন্য আমাদেরকে প্রাইভেট সেক্টরের উপরে কিন্তু আমাদেরকে ফোকাস করতে হচ্ছে। না দেখো ইন্ডিয়ার যদি দেখো সব দুটো ইন্ডিয়ান কোম্পানি সব থেকে বেশি এক্সপোর্ট করে। সেই দুটো কোম্পানি কি কি? একটা হচ্ছে তোমার হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, ঠিক আছে, হ্যাল বলে যেটাকে, আর একটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, ভেল যেটাকে বলা হয়। তো জেনে রাখো একটা হয় ভেল, ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড যেটা, আর একটা হয় ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে বেল। বেল আর হ্যাল এরা কিন্তু সব থেকে বেশি কিন্তু আর্মস এক্সপোর্ট করে। হ্যাল তুমি যদি দেখো 42 র্যাঙ্ক করে, মানে টোটাল যে এক্সপোর্ট কোম্পানিগুলো হয় তার মধ্যে হ্যালের র্যাঙ্ক হচ্ছে 42। হ্যাল রিসেন্টলি তোমরা জানো আর্ম সেল করেছে প্রায় $3.3 বিলিয়ন, আর বেলের দিক দিয়ে দেখো 63 র্যাঙ্ক করে, আর $1.8 বিলিয়ন কিন্তু আর্মসকে কিন্তু এক্সপোর্ট করতে পেরেছে। তার মানে বুঝতে পারছো আমাদের যত
এক্সপোর্ট হয় সেই এক্সপোর্টটা কিন্তু আমরা দুটো কোম্পানির মাধ্যমে ম্যাক্সিমামটা করে থাকি। নাও যেটা রিপোর্ট বলছে যে ইন্ডিয়াতে বেশিরভাগ যে এক্সপোর্টটা হয় সেটা ডোমেস্টিক পারচেজেই কিন্তু সব কিছু কিনে নেওয়া হয়। তার মানে ভাবো এই দুটো অর্গানাইজেশন যা কিছু প্রোডাক্ট তৈরি করছে ম্যাক্সিমামটা কনজিউম করে নেয় ইন্ডিয়ান ডোমেস্টিক মার্কেট। তার মধ্যে আর্মি আছে, নেভি আছে, এয়ারফোর্স আছে, ঠিক আছে, এরাই কিন্তু বেশিরভাগটা কনজিউম করে নেয়। বাকি যতটুকু থাকে সেটা কিন্তু অন্যান্য কান্ট্রিতে কিন্তু আমরা এক্সপোর্ট করছি। তার মানে বুঝতে পারছো যে ইন্ডিয়াও কিন্তু আস্তে আস্তে এক্সপোর্টের দিক দিয়ে কিন্তু এগিয়ে আসছে, কিন্তু তার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক মতো করে ডেভেলপ নেই। হোপফুলি যদি আমরা সেই মতো করে করতে পারি, মানে আমাদের এক্সপোর্ট পরিমাণটাকে যদি বাড়াতে পারি এবং ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্ট যদি না হতে হয় আমাদেরকে, আমরা যদি এখানেই সব কিছু প্রডিউস করতে পারি, তাহলে ইন ফিউচার আমরা ভালো একটা কিন্তু র্যাঙ্ক পজিশনে কিন্তু যাবো। আমাদেরকে অন্যান্য কান্ট্রির উপর ডিপেন্ডেন্ট হতে হবে না, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তার মানে এখান থেকে জিনিসটা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, সেটা হচ্ছে যে রাশিয়া আর ফ্রান্সের মধ্যে যে চ্যালেঞ্জটা চলছে তাতে কিন্তু ইউএস সামিল আছে। তো ইউএস বেসিক্যালি ফ্রান্সকে পুশ আপ করছে যাতে ইউএস পজিশনটাকে সরাতে পারে, মানে রাশিয়ার যে পজিশন সেটা থেকে যাতে সরাতে পারে এবং ফ্রান্সকে যাতে ওই পজিশনে বসাতে পারে। তাহলে কি হবে, গ্লোবাল মার্কেটে রাশিয়ার একটা পজিশনও লস্ট হবে, এক্সপোর্ট যে রেভিনিউ যেটা সেটাও লস্ট হবে। তো এক্ষেত্রে কিন্তু ইউরোপ অনেক বেশি কনফিডেন্সে আসবে এবং তার সঙ্গে সঙ্গে ন্যাটো কান্ট্রি যেগুলো রয়েছে তারাও কিন্তু একটা কনফিডেন্সে আসবে। সো হোপফুলি অনেক কিছু ইনফরমেশন পেলে এবং ক্লিয়ার হলো কনসেপ্টগুলো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে, আর এরকম ভিডিও দেখার জন্য মাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।